একটি জুলাই অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানে প্রায় ২,০০০ শহীদ এবং ৩০,০০০ আহত। এই যে আমরা একটি নতুন বাংলাদেশের প্রত্যাশার জায়গা থেকে এত মানুষ রক্ত দিল, শহীদ হলো, কিন্তু তারপরেও কেন এই বিভাজন? কেন এখন এই ধরনের জাতীয় সংলাপের আয়োজন পড়ল? কি কারণ? কারণ আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পরে আমরা সবাই বিভাজিত হয়ে গিয়েছি। আমরা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে সব থেকে বেশি ব্যস্ত। কিন্তু আমরা সবাই মিলে যেটি করা দরকার ছিল সেটি হলো এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। এখনো পর্যন্ত সেই শহীদের তালিকা কিন্তু তৈরি করা হয়নি সঠিকভাবে। শহীদ পরিবার ক্ষতিপূরণ পায়নি। আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গত 4.5 মাসে সরকারের অর্জন কতটুকু সরকার নিজেও হয়তো বলতে পারবে না, আমরাও জানি না। আমরা দেখতে পাচ্ছি যে এখন নানান গোষ্ঠী নানান ধরনের আন্দোলন করছে। রাজনৈতিক দলগুলো তারা রোড ম্যাপের কথা বলছে, সরকারের পরিকল্পনা জানতে চায়, কিন্তু স্পষ্টভাবে এখনো পর্যন্ত সরকার তার রোডম্যাপ এবং পরিকল্পনা প্রকাশ করেনি, যে কারণে এই অনৈক্যের সৃষ্টি। যে আকাঙ্ক্ষার জায়গা থেকে এত মানুষ জীবন দিল, শহীদ হলো, একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন দুটি একসাথে চলবে। অত্যন্ত চমৎকার একটি ঘোষণা। তিনি যদি এই ঘোষণা আরো 2 মাস আগে দিতে পারতেন তাহলে এই বিভাজিত রাষ্ট্র আমাদেরকে দেখতে হতো না। কেন দেননি, কি কারণে দেননি আমি জানি না। সরকারের পক্ষ থেকে এই ধরনের জাতীয় সংলাপের আয়োজন করা দরকার ছিল, কিন্তু কেন সরকার সেই জায়গায় ব্যর্থ হলো সেই প্রশ্নকে আমরা করতে পারি না। একটি জাতীয় সংলাপ আয়োজন করেছিলেন, কিন্তু সেটি আসলে কোনো জাতীয় সংলাপ ছিল না। আমি সেখানে উপস্থিত ছিলাম। এই যে অনৈক্যের সৃষ্টি হয়েছে, এর দায় কি সরকার এড়াতে পারে? আমরা তো এই ধরনের বাংলাদেশ চাইনি। এই বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দেয়নি, এত মানুষ যুদ্ধে অংশ নেয়নি। আমরা মনে করেছিলাম যে 24 আমাদের শেষ, এরপরে আমরা নতুন বাংলাদেশ পাবো। কিন্তু আমি জানি না এই জাতির ভাগ্যে আসলে কি আছে। আমাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ভীষণ কি, আমরা একটি গণতান্ত্রিক, মানবিক মর্যাদা সম্পন্ন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। আশা করি সেই রাষ্ট্র আমরা সবাই গঠন করতে চাই, কিন্তু কেন হচ্ছে না? দ্বিতীয় আরেকটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি আরো একটু স্পেসিফিক্যালি বলছি। অন্যান্য রাজনৈতিক দলের থেকে একটু দূরে সরে গিয়ে গণ অধিকার পরিষদের কোনো স্বকীয় কোনো অভিব্যক্তি আছে কিনা বা স্বকীয় কোনো পয়েন্ট আছে কিনা যেটা অন্য রাজনৈতিক দলের ভেতরে নেই, এবং সেই স্বকীয়তা যদি গণ অধিকার পরিষদের থেকে থাকে তাহলে সেটা কি? দেখেন, আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন করি, এরপরে 2021 সালে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করি। সেই সময় আমরা যেটি বলেছিলাম যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। ওই সময় আমরা 21 দফা কর্মসূচি ঘোষণা দিই। সেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে এই সংবিধানের মাধ্যমে কোনোভাবেই এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করা সম্ভবপর নয়। একই সাথে তখন আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। যিনি রাষ্ট্রপ্রধান অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। আমরা এই ধরনের সংস্কারমূলক আলাপ আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা দিয়েছিলাম। এই যে এখন যে সংস্কারের কথাগুলো আসছে, এই কথাগুলো 2021 সালে আমরা যখন দল গঠন করি আমরা তখন বলেছিলাম। আমি মনে করি যে এটি আসলে অন্যান্য দল থেকে এবং গণ অধিকার পরিষদের যে আকাঙ্ক্ষা বা চাওয়া সেটি ব্যতিক্রম এইখানেই রয়েছে। আমরা ওই সময় সংস্কারের আলাপ তুলেছিলাম, এবং যারা ইয়াং, সামনে যারা আছেন, এখানে যারা আছেন, সকলেই জানেন যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই রাষ্ট্রের আজকে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র সংস্কারের কথা বলছে। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলছে, কিন্তু কি কারণে কেন আমি জানি না। আসলে দলগুলোর সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি একটি দলকেও পাইনি যে দল বলছে না যে আমরা রাষ্ট্র সংস্কার চাই না। প্রত্যেকটা দলই বলছে যে রাষ্ট্র সংস্কার এবং একই সাথে নির্বাচন
নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে হবে। এই সরকার কতদিন থাকতে চায়, এই সরকার কতদিন থাকতে চায় আমরা কেউ জানি? আনলিমিটেড কোনো কিছু ভালো না, সবকিছুর একটা লিমিটেশন আছে, এবং আনপ্ল্যান্ড কোনো কিছু ভালো না। সবকিছু পরিকল্পনা করাই ভালো, কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের পরিকল্পনা জানি না।